তো গল্পটার নাম হলো বাপের বেটা। গল্পটার নাম কেন সেটা সম্পূর্ণ গল্পটা না পড়লে হয়তো বোঝা যাবে না, আমি একটু অংশ পড়ব। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে খাতায় কলমে রঞ্জন গল্পের হিরো রঞ্জন। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে খাতায় কলমে রঞ্জনের নাম রঞ্জাবতী। আফিস কাছারির কাজে এমনকি কিছু সামাজিক বাধ্যবাধকতায় আজও রঞ্জাবতী নামটা বয়ে চলতে হয় রঞ্জনকে। তবে যেখানে যেটুকু লড়ে পাওয়া জমি সে তৈরি করেছে সেখানে নিজেকে রঞ্জন নামে পরিচয় দিতেই স্বচ্ছন্দ বোধ করে সে। তাই পিউপার ছেড়ে যাওয়া খোলসের মতো ওই মৃত নামে রঞ্জনকে উল্লেখ না করাই সমীচীন। এবার গল্পের অংশটা আসি। এবার গল্পের অংশটায় আসছে। আধ ঘন্টা হয়ে গেল তানিয়া হাত উঁচু করে ঊর্ধ্বে তুলে ঠায় দাঁড়িয়ে আছে। প্রথমে টনটন করছিল হাতের পেশি, এখন ধীরে ধীরে অবশ হয়ে আসছে। পচা আঘ্রাণের রোদে পোড়া দুপুরে স্কুলের মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে তানিয়া। ওর সঙ্গে আর যারা দাঁড়িয়েছিল সকলেই ৫-৭ মিনিট পরেই বাবা গো মা গো বলে সমর্পণ করে দিয়েছে। তানিয়া শুধু কষ্ট পাবার এক অমোঘ জুনুনে বুঁদ হয়ে আছে। জামা ঘামে ভিজে পিঠে সেঁটে আছে, চোখ দিয়ে অঝরে জল পড়ছে বাদামি গাল দুটো বেয়ে। রঞ্জনের দিকে যতবার তাকাচ্ছে গলা বেয়ে অভিমান উঠে আসছে কান্না হয়ে। দাও, আরো কষ্ট দাও, আমায় কষ্ট দিয়ে যদি তোমার পাষাণ মন খুশি হয় তবে তাই হোক। রঞ্জন তখন 12 ক্লাসে আর তানিয়া 10-এ। সময়টা 80-র দশকের শেষ, 90 দশকের শুরু, এটা বলে রাখা। রঞ্জন তখন 12 ক্লাসে আর তানিয়া 10-এ। স্কুলে স্বাধীনতা দিবসের ভিড় হবে মান্যগণ্য অতিথিদের সামনে। পিটি দিদিমণি স্কুলের খেলাধুলা, ড্রিল আর এনএনসিতে ধারাবাহিক পদকজয়ী রঞ্জনকে জুনিয়রদের ট্রেনিং এর দায়িত্ব দিয়েছে। যারা প্যারেডে ডান বাঁ পা মিলিয়ে ফেলছে না, ডায়ে উঠতে গিয়ে ঘুরপাক খেয়ে পড়ছে, আর্চ করতে গিয়ে উল্টে যাচ্ছে, তাদের এক সারিতে দাঁড় করিয়ে হাত তুলে শাস্তি দিয়েছিল রঞ্জন। স্কুলে 11-12 ক্লাসে ইউনিফর্ম শাড়ি পরতে হলে এমনিতে মেজাজ খারাপ থাকে রঞ্জনের। তার উপর ওই একটা বাচ্চা মেয়ে তেজ দেখাচ্ছে রঞ্জনকে। রঞ্জন গলা ঝেড়ে হাত দিচ্ছে, এক কদম আগে আগে বাদ, পিছে মোড়। সকলের দেহ যেন এক সুতোয় বাঁধা হয়, যেন মেশিনের কলকবজার মতো অঙ্কের সূত্রে নাড়াচাড়া করে। তানিয়ার দিকে ফিরেও তাকাচ্ছে না। একটি মেয়ে কাঁচুমাচু মুখে বলতে এসেছিল, রঞ্জাদি এবার ওকে ছেড়ে দাও না, এরপর তো অজ্ঞান হয়ে যাবে। রঞ্জন একটু গলা চড়িয়ে জবাব দিল, যাতে কথাটা তানিয়ার কানে যায়। দাঁড়িয়ে থাকতে না পারলে দাঁড়িয়ে থাকুক না, নয়তো হাত নামিয়ে নি। কথা শুনে তানিয়া আরো শক্ত হয়ে দুবাহু তুলে দাঁড়িয়ে রইল। 5 মিনিটের ব্রেক,
জল খেয়ে নে তোরা, রঞ্জন ঘোষণা করলো। তারপর উদাসীনভাবে তানিয়ার কাছে এসে ভারী গলায় বলল, থাক হয়েছে, এবার হাত নামিয়ে ড্রিলে জয়েন কর। তানিয়া হাত নামিয়ে ধপ করে বসে পড়ল। শরীর যন্ত্রণায় কেঁপে যাচ্ছে যেন, তবু মনে 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 এই জয়ের আনন্দটা শান্তি দিচ্ছে। তানিয়ার বাগানে ফুল ফোটার আরো কিছু বাকি ছিল সেদিন। স্কুল থেকে ফেরার পথে তানিয়ার গা ঘেঁষে একটা সাইকেল ব্রেক বসল। রঞ্জন একটা চকলেট লজেন্স তানিয়ার হাতে গুঁজে দিয়ে আবার সাইকেলের গতি বাড়িয়ে উধাও। হেমনলিনী বালিকা বিদ্যালয়ের হার্ট থ্রব তখন রঞ্জন। স্কুলের করিডোর দিয়ে হেঁটে গেলে দুমদাম হৃদয় বিস্ফোরণের শব্দ হতো। দু চারজন এদিক ওদিক মূর্ছা যেত। নিউ ইয়ার, জন্মদিন, এমনকি মাঝে মধ্যে কোনো উপলক্ষ ছাড়াই কার্ড আসতো, ফুল আসতো, আর আসতো চিঠি। একটা চিঠি এসেছিল বড় অদ্ভুত কালিতে লেখা, ওরকম খয়েরি রঙের কালো কালি হয় নাকি। ভালো করে দেখে আঁকতে উঠেছিল রঞ্জন, এ তো রক্ত। বেশিরভাগ কার্ডে চিঠিতে লেখা থাকতো নববর্ষ কিংবা জন্মদিনের শুভেচ্ছা বার্তা, আর থাকতো প্রচুর প্রচুর হৃদয় চিহ্ন, ঠাসাঠাসি করে উপচে পড়া লাল টুকটুকে হৃদয়। আর লেখা থাকতো আই লাভ ইউ। ভালোবাসি কেউ লেখা সাহস পেত না বোধ হয়, কিন্তু লাভের খামতি ছিল না। এহেন রঞ্জন তানিয়ার হাতে লজেন্স গুঁজে দিলে সেদিন যে তানিয়া হেঁটে বাড়ি ফেরেনি তা বলা বাহুল্য। সেদিনই তার দুখানা পাখা গজিয়েছিল, আর সদ্য গজানো পাখায় ফরফর করে উড়ে বেড়াচ্ছিল সারাক্ষণ। তানিয়া টিফিনের সময় মাঠের পাশের নিম গাছটার তলায় গাছের গুড়িতে ঠেস দিয়ে বসে থাকতো, আর নজরটা যে রঞ্জনের দিকেই আটকে থাকতো সেটা রঞ্জনের চোখ এড়ায়নি। এই মেয়ে, তুই এখানে একা একা বসে কি করিস রে? রঞ্জনের কথা শুনে তানিয়া এক ছুটে ক্লাসে। পরের দিন রঞ্জনদের ক্লাসে তানিয়া এসে হাজির। নিচু ক্লাসের মেয়ে দিদিদের ক্লাসে ঢুকে পড়তে বুকের পাটা লাগে। ঢুকে আরো বেশি ভেবাচাকা খেয়ে আমতা আমতা করে বলে, দিদিমণি চক চেয়ে পাঠিয়েছিলেন, আমাদের ক্লাসে চক শেষ। কথাটা যে ডাহা মিথ্যা সেটা তত্ত্ব তালাশ করে বের করতে রঞ্জনের বেশি কাঠখড় পোড়াতে হয়নি। সেদিন আবার বাড়ি ফিরতা তানিয়ার গা ঘেঁষে সাইকেল এসে দাঁড়ালো। এবার তানিয়ার শাপলার ডাঁটার মতো কবজিটা খপ করে ধরল রঞ্জন। এই তোর কি ব্যাপার রে, কি হয়েছে তোর? তানিয়া থরথর করে কাঁপছিল। কোনো মতে হাত ছাড়িয়ে ব্যাগ থেকে এক টুকরো সাদা কাপড় রঞ্জনের দিকে বাড়িয়ে দিল। তাতে চেইন স্টিচে লেখা ছিল, রঞ্জা দিদি তোমাকে দিলাম। রঞ্জন সেটা হাতে নিতেই তানিয়া পালিয়ে যাচ্ছিল। রঞ্জন পিছন থেকে ডাক দিল, এই শোন, কাল স্কুলে যাবার পথে এখানে এসে দাঁড়াবি, আমি না আসা অব্দি দাঁড়িয়ে থাকবি। তারপর মাস কতক চললো যেরকম সিনেমায় হয়, কিংবা রাজা রানীর গল্পে, মেট্রো রেলের থামের আড়ালে এবং সন্ধ্যের শস্য খেতে। এখন মাঝে মধ্যেই তানিয়া স্কুলে যাবার নামে রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। রঞ্জন এলে দুজনে বেরিয়ে পড়ে হাতিপুকুর পার্ক, লালি সিনেমা হলের নুনশো কিংবা বাদু রোড পেরিয়ে খাড়িবাড়ি। দিন কেটে যখন বিকেল আসতো, তানিয়ার পেটের ভিতর প্রজাপতি ফরফর করে পাখা ঝাপটাতো। এই রঞ্জাদি, এবার চলো, বাড়িতে দেরি হলে কিন্তু যদি স্কুলে খোঁজ পাঠায়। আমি ঠিক সময় বেরোবো, তুই যে কাজটা করছিস সেটা মন দিয়ে কর। রঞ্জন তানিয়ার কোলে মাথা দিয়ে শুয়েছিল। এক বর্ষা বৃষ্টি হয়ে যাবার পর মাঠটা ভিজে আর আকাশটা নীল। আকাশে একটা জেট প্লেন সাদা ধোয়ার রেখা ফেলে উড়ে যাচ্ছে। সেই দিকে তাকিয়ে রঞ্জন বলল, এই কতবার বলেছি না রঞ্জাদি ডাকবি না, আমার নাম রঞ্জু, রঞ্জু বলেই ডাকবি। তানিয়া রঞ্জনের ছোট করে ছাঁটা চুলে বিলি কাটতে কাটতে বলল, ও মা, তুমি তো আমার চেয়ে বড়, তোমায় নাম ধরে ডাকবো? রঞ্জন ফস করে বলে বসলো, তাহলে রঞ্জুদা ডাকবি। তানিয়া ঈষৎ হাসি চেপে বলল, একেবারে দাদা ডাকবো? রঞ্জন শটান উঠে বসে তানিয়ার চোখে চোখ রেখে বলে, কেন, আমায় দাদা ডাকা যায় না? তানিয়া একটু ভয় পেয়ে বলে, না ডাকা যায়, তবে সবার সামনে কি বলে ডাকবো? রঞ্জন উঠে পড়ে প্যান্টের পিছন থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে উদাসীন হয়ে বলল, তাহলে কিছু ডাকতে হবে না। কিছু ডাকতে হবে না মানে তোর মা তোর বাবাকে কি বলে ডাকে? কিছু বলে ডাকে না, ওই ওগো হ্যাঁ গো শুনছো। ওরা দুজনেই ফিক ফিক করে হেসে ওঠে।
রঞ্জন তানিয়ার হাত ধরে টান দেয়। ওরা যদি সারা জীবন নিজের স্বামীকে কিছু না বলে কাটিয়ে দেয়, তাহলে তুই পারবি না? চল এবার ওঠ। রঞ্জনের এই কথাটা তানিয়ার মনে ধরে, তাড়াতাড়ি উঠে পড়ে। সেদিন অনেকটা দূরে চলে এসেছিল ওরা। ফেরার সময় চাপাডালি মোড়ের পাবলিক টয়লেটে ওদের পোশাক বদলাতে হবে। সেই সময় গোটা বারাসতে ওই একটিমাত্র মেয়েদের পাবলিক টয়লেট। তানিয়ার চুড়িদার বদলে স্কুলের স্কার্ট জামা পরে নেওয়া সহজ ছিল, কিন্তু ওইটুকু জায়গায় শার্ট প্যান্ট খুলে শাড়ি জড়িয়ে ফেরা যে কি কঠিন ছিল তা রঞ্জনই জানে। রঞ্জন তানিয়াকে সাইকেলে বসিয়ে বেরিয়ে পড়ে। ডবল ক্যারি করতে ততদিনে শিখে নিয়েছে রঞ্জন। বাড়িতে যাতায়াত শুরু হলো টেস্ট পরীক্ষার পর থেকে। তানিয়ার মাধ্যমিক আর রঞ্জনের উচ্চ মাধ্যমিক। বাড়ির বাইরে বেরোনো প্রায় বন্ধ। রঞ্জন একদিন তানিয়ার বাড়ির চারপাশ চক্কর কেটে আসে। পাড়ার দোকানটার পাশের চায়ের দোকানে 2 কাপ চা 1 ঘন্টা ধরে খেয়েও তানিয়ার দেখা মেলেনি। শেষমেশ শটান তানিয়াদের উঠোনে সাইকেলটা নিয়ে ঢুকে পড়ল। তানিয়ার মা বেরিয়ে এসেছিল। রঞ্জন দেখছিল পিছনে দাঁড়িয়ে থাকা বাদামি গালের মেয়েটার চোখে মুখে উপচে আসা আনন্দের ঢেউ। মাসিমা, আমি রঞ্জু, হেমনলিনীতে 12-এ পড়ি। তানিয়া আমার মাধ্যমিকের নোটগুলো চেয়েছিল। বেশ আপ্যায়ন করে ঘরে নিয়ে গিয়েছিল তানিয়ার মা। তারপর রঞ্জনকে বাপ মা পরিবার সম্পর্কে যাবতীয় অনুসন্ধান করে বেশ ডগমগ হয়ে বলেছিল, কুলিং বামুনের মেয়ে তো, যাও ও ঘরে তানিয়া পড়ছে, তোমার জন্য একটা ডিম ভেজে দিই। ঘরে ঢুকতেই তানিয়া রঞ্জনকে দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। আমি জানতাম তুমি আসবে, আর একদিন তোমায় না দেখতে পেলে আমি মরে যেতাম। রঞ্জন দুবাহুর মাঝে টেনে নিয়েছিল তানিয়াকে। দূর পাগলি, কাঁদছিস কেন? আমি আছি তো। তানিয়ার বাদামি গাল বেয়ে চোখের জল গড়িয়ে ঠোঁটের ওপর পড়ছিল। রান্নাঘর থেকে ডিম ভাজার গন্ধ আসছিল। চোখের জলে আর ডিম ভাজার গন্ধে জীবনের প্রথম চুমুটা বেশ নোনতা লেগেছিল রঞ্জনের। রঞ্জন তানিয়ার বাড়িতে যত না আসতো, তানিয়া রঞ্জনের বাড়িতে তার চেয়ে ঢের বেশি আসতো। বাড়ি থেকে বেরোনোর সময় রঞ্জন বলে দিত, এরপর পরের সোমবার দুপুরে আসবি, খেয়ে দিয়ে যাবি। তানিয়া মাথা কাত করে আচ্ছা বলে চলে যেত। কিন্তু পরীক্ষার আগে বাড়ি থেকে বেরোনোতে তানিয়াকে যে কি লড়াই করতে হতো তা একমাত্র সেই জানে। এখন আবার অঙ্ক বুঝতে যাবার কি আছে, বাবা বলতো। মা অবশ্যই মুখ ভার করে থাকলেও মুখে কিছু বলতো না। ভিতরে ভিতরে যে একটা হালকা প্রশ্রয় ছিল তার 2টো কারণ। 1, মাগনা কোনো জিনিস পেলে তা ফিরিয়ে দিতে নেই, এটা সে নিম্নবিত্ত পরিবারের ছোটবেলা থেকে জেনে এসেছে। ট্রেনে আমলকি বিক্রেতার চেখে দেখতে দিলে সবার আগে হাত পাতত সে। রাস্তার মোড়ে শনি সত্যনারায়ণ পুজোর সিন্নি বিলি করলে শত কাজের মধ্যেও দাঁড়িয়ে পড়েছে। বিনিময়ের অঙ্ক টিউটরকেও খানিকটা সেইভাবেই দেখেছিল তানিয়ার মা। আর দ্বিতীয় কারণটা হলো, বেশিরভাগ দিন তানিয়া রঞ্জনদের বাড়িতে গেলে দুপুরের খাওয়াটা খেয়ে ফিরত। এই টানাটানি সংসারে একবেলা একটা পেট বেঁচে যাওয়া অনেক অনেক। ওদিকে রঞ্জনের মা গদগদ করত, এখন কোথায় নিজে পড়বি তা না, অন্যের মেয়েকে টিচারি করছে। দুপুরের খাওয়া নিয়ে একবারই বলেছিল, রোজ রোজ একটা পরের বাড়ির মেয়ে খেয়ে যাবে, এ আবার কেমন কথা। কথাটা রঞ্জনের বাবার কানে গিয়েছিল। যার পরনায় ক্ষুব্ধ হয়ে বলেছিল, ওইটুকু একটা মেয়ে খায় তো পাখির ছানার মতো। ওইটুকু অন্ন যদি ভট্টার বাড়িতে উপরি না হয়, তবে বুঝতে হবে ঘরে ঘোর অলক্ষী ঢুকেছে। তারপর আর তানিয়ার খাওয়া নিয়ে কোনো কথা ওঠেনি। প্রথমে মাধ্যমিক হলো, তারপর উচ্চ মাধ্যমিকে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র পরীক্ষার মাঝের 1 ঘন্টা বিশ্রাম পর্বে তানিয়া হাজির হতো শরবত হাতে, নিজের হাতে তৈরি বেলবানার শরবত। ওদিকে রঞ্জনের মা নিয়ে আসতো দই চিড়ে মেখে। এই নিয়ে ওদের দুজনের মধ্যে যে একটা হালকা রেশারেশি চলতো, রঞ্জন সেটা বেশ উপভোগ করত। পরীক্ষার 2 মাস কেটে গেল হরপা বানের মতো। দিনে দেখা হতো 3-4 বার। কালের হিসেব নেই, দিন রাতের হিসেব নেই। নিজেকে যতটুকু গুছিয়ে রাখবে আর কতটা উজাড় করে দেবে তারও কোনো হিসাব নেই। যাবতীয় হিসাব নিকাশ শুরু হলো রেজাল্ট বেরোনোর পর। রঞ্জন পাশ করেছে ফার্স্ট ডিভিশন থেকে 15 নম্বর কম পেয়ে। তখনকার দিনে বলতো হাই সেকেন্ড ডিভিশন। তার মধ্যে জীববিদ্যায় লেটার আর অঙ্কে ফেল হওয়ায় সেটা চতুর্থ ঐচ্ছিক বিষয় হয়ে সব মিলে পাশ করে গেছে।
অন্যদিকে তানিয়াদের বাড়িতে দুটো বিপর্যয় ঘটেছে। প্রথমটা, তানিয়া ইংরেজিতে ব্যাক পেয়ে ফেল করেছে, যদিও অঙ্কের নম্বর আশাতীত ভালো। রঞ্জনের তত্ত্বাবধানে গত কয়েক মাসে বেহিসাবি গণিত সাধনায় রঞ্জন নিজে ফেল করলেও তানিয়াকে উতরে দিয়েছে। দ্বিতীয় বিপর্যয়টা আরো গুরুতর। তানিয়ার মায়ের কাছে ধরা পড়েছে যে গত 3 মাস হলো তানিয়ার বাবার চাকরিটা আর নেই। কারখানায় কম্পিউটার এসেছে, তাই খাতা লেখার লোকেরা দরকার নেই। এতদিন ধোকা দিয়ে রোজ অফিস টাইমে বেরিয়ে যেত। তানিয়া যেদিন রেজাল্ট বেরোলো সেই দিনই সবটা ফাঁস হলো। এতে তানিয়ার একটা সাময়িক সুবিধা হয়েছিল। এরকম পরিবারের অস্তিত্ব সংকটে মেয়ে ইংরেজিতে ফেল করাটা নগণ্য হয়ে উঠেছিল। রঞ্জন কাছের কলেজে উদ্ভিদবিদ্যায় অনার্স নিয়ে ভর্তি হলো। কলেজে যাবার পর থেকেই রঞ্জনের চারপাশ ভয়ানক রকম বদলে গেল। দেয়ালগুলো বালির বাঁধের মতো গুঁড়ো হয়ে যাচ্ছিল, আর মনটা শরীর থেকে খসে পড়ছিল। কলেজে সবচেয়ে আলাদা, নতুন এবং অদ্ভুত জিনিস ছিল ছেলেরা। এর আগে পর্যন্ত কোচিং ক্লাসে গুটি কয়েক ছাড়া এ প্রকার মনুষ্যজীব রঞ্জন আগে দেখেনি। কলেজের ক্যাম্পাসে যেদিকে যতদূর চোখ যায় শুধু ছেলে আর ছেলে, আর সংখ্যালঘু ভাগশেষের মতো মেয়েদের পোটলা করে একপাশে সরিয়ে রাখা হয়। প্রথমে রঞ্জনের ঠাঁই হলো সেই পোটলায়। স্কুলে রঞ্জনের যে হিরোগিরি ছিল, কলেজে তার সবটাই ছিনিয়ে নিয়েছিল ছেলেরা। ওরা যেন প্রকট করে দিতে চায় রঞ্জন নকল পুরুষ। রঞ্জনের পৃথিবীটা সরে যাচ্ছিল। পুরুষদের সঙ্গে পুরুষ হবার প্রতিযোগিতায় ক্ষেপে উঠেছিল রঞ্জন। সেই সঙ্গে শুরু হয়েছিল নিজের শরীরের সঙ্গে চূড়ান্ত বাওয়াল। সবচেয়ে অসহ্য লাগতো নিজেকে সবার কাছে পরাজিত, ছোট ভেবে। পুরুষ হওয়ার এই এক জ্বালা। নারী হতে গেলে তাও নিজেকে ছোট ভেবে মানিয়ে গুছিয়ে নেওয়া যায়, পুরুষের বেলায় সেটা উল্টোটা। ওদিকে তানিয়ার ফেল করা এবং ওর বাপের চাকরি যাওয়ার অবশ্যম্ভাবী পরিণতি ছিল তানিয়ার বিয়ে ঠিক হওয়া। পাত্র মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল। তানিয়া ব্লেড দিয়ে নিজের হাতের কবজি কেটেছিল কয়েক কোচ, কিন্তু তাতে কিছু লাভ হয়নি। রঞ্জন তখন বুক চিতিয়ে তানিয়ার বাবার সামনে এসে বলেছিল, মেসোমশাই, ওকে একটু পড়াশোনা করতে দিন। দেখলে তো ফেল করেছে, ওরা পড়াশোনা হবে না। প্রত্যাশিত উত্তর এসেছিল। ওর তো বয়স 16 বছর 3 মাস, বিয়ে দেওয়াটা বেআইনি। কেউ পুলিশে জানালে কিন্তু আপনার হাতে হাত করা পড়বে, বুক ঠুকে বলেছিল রঞ্জন। তানিয়ার বাবা মিনমিনে ভীতু প্রকৃতির লোক। লুঙ্গিতে গিট বাঁধতে বাঁধতে ঢোক গিলে জিজ্ঞাসা করে, কি করে জানবে? আমি জানাবো বলেই এক বিলম্ব অপেক্ষা না করে ছুটে বেরিয়ে এসেছিল রঞ্জন। তারপর তানিয়ার বাড়িতে রঞ্জনের যাওয়া আসার উপর নিষেধাজ্ঞা জারি হলো ঠিকই, কিন্তু বিয়েটা আটকানো গেল। মাস কয়েক পরে রঞ্জন যখন কাঁচুমাচু মুখে তানিয়াদের উঠোনে দাঁড়ালো, তখন কটু কথার বদলে তানিয়ার মা নিজের দুর্দশা বর্ণনা করতে শুরু করলো। বেকার স্বামী, অন্যরা মেয়ে নিয়ে সংসার যে আর চলে না। চালের বদলে খুদ কিনেও সপ্তাহ পার হয় না। তানিয়া মাঝে মাঝে আদার বাদার থেকে শুকনো পাতা কাঠ কুড়িয়ে এনে চুলো জ্বালে। এরকম আরো হতদারিদ্রের কথায় কথায় তিনি মুখে না বললেও আদতে বোঝাতে চান, দেখো, তোমার জন্য বিয়েটা হলো না, এখন যে মেয়েকে খাইয়ে পরিয়ে রাখতে পারি না। রঞ্জনের নির্বাক হয়ে কথাগুলো হজম করা ছাড়া গত্যন্তর নেই। এর চেয়ে 2-4টে গালাগালি দিয়ে তেড়ে আসলে হয়তো রঞ্জন জুঝে নিতে পারত। অসহায় রমণীর দুর্দশার অপরাধবোধ বয়ে চলা যে কোনো পুরুষ মানুষের জন্য বড় কঠিন কাজ। এহেন পরিস্থিতি থেকে তানিয়াকে উদ্ধার করার একমাত্র উপায় ছিল রোজগার করা। কলেজের পর কাজ করতে শুরু করলো রঞ্জন। প্রথম কাজটা ছিল বিজ্ঞাপনের পোস্টার সাঁটা। সাইকেল নিয়ে বেরিয়ে পড়তো রঞ্জন। বারাসত, মধ্যমগ্রাম, বিরাটি হয়ে এয়ারপোর্ট অব্দি জায়গায় জায়গায় সিনেমার পোস্টার থেকে দাঁত হাজা চুলকানি মলমের বিজ্ঞাপনের পোস্টার সাঁটতে হতো। ততদিনে কলেজে একটা ছোটখাটো গ্যাং হয়েছে রঞ্জনের। গ্যাংয়ের সবাই ছেলে। ততদিনে ছেলে মেয়ের এই বাটোয়ারায় রঞ্জন একটা নড়বড়ে জায়গা তৈরি করেছে। ছেলেদের মধ্যে দুর্বলতম পুরুষ আর মেয়েদের মধ্যে সবলতম নারী, এরকম একটা অবস্থানে ঝুলেছিল রঞ্জনের অস্তিত্ব। যদিও ওই গ্যাংও রঞ্জনকে ছাড়তে হয়েছিল। যখন গ্যাংয়ের এক সদস্য প্রায় রোজ দিন রঞ্জনের স্তন টিপে এবং কুরুর মাঝে হাত বুলিয়ে মজা করে বলতো, দূর বাড়া, ও আবার মেয়ে নাকি, আমাদের সঙ্গে থেকে ও ছেলে হয়ে গেছে। রঞ্জন রোজগার করে গোটা টাকাটাই তানিয়ার হাতে দিত। টাকা রোজগারটাই তো তানিয়াকে রক্ষা করার জন্য।
ততদিনে সিগারেট ধরেছে রঞ্জন। সিগারেটের টাকা বাবার পকেট মেরে তুললেও নিজের রোজগারের টাকায় হাত দিত না। তারপর থেকে তানিয়াদের বাড়িতে যাতায়াতটা অবাধ হয়ে গেল। ডিম ভাজাটা তানিয়াই বানিয়ে আনতে শুরু করেছে তখন। নিজের বাড়িতে এসব কিছুই জানতে দেয়নি রঞ্জন। কলেজে বাড়িতে নিজের শরীর আর মন নিয়ে টেকা দায় হয়ে গিয়েছিল তখন। তানিয়াকে জড়িয়ে ধরলেই একটু শান্তি পেত রঞ্জন। এই একটা জায়গায় কোনো দেখনাইপনা নেই, কোনো জড়তা নেই, অপমান নেই, গ্লানি নেই। দ্বিতীয় কাজটা আর একটু বেশি মজুরির ছিল। একটা দোকানে কম্পিউটারের ডেটা এন্ট্রির কাজ। ততদিনে রঞ্জন একটা কোর্স করেছে কম্পিউটারে। রঞ্জন জানতো তানিয়ার 18 বছর হবার দিন একটু একটু করে এগিয়ে আসছে। রঞ্জন সেই অনুপাতে রোজগার বাড়ানোর চেষ্টা করে যেত। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছিল। তানিয়া 1 সপ্তাহের জন্য গিয়েছিল আসানসোল তার মামাতো দিদির বিয়েতে। ফিরে এসে তানিয়া রঞ্জনকে সলাজে জানালো বিয়ে বাড়িতে এক ছেলে তাকে প্রপোজ করেছে। রঞ্জনের মাথায় চড়াক করে বিদ্যুৎ বয়ে গেল। তুই কি বললি? জিজ্ঞাসা করলো রঞ্জন। বললাম আমার বয়ফ্রেন্ড আছে। তারপর 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 বললো কে বয়ফ্রেন্ড? আমি তোমার কথা বললাম। তারপর? ও খুব হাসলো। তারপর কি? তারপর তুমি বকবে না? বলো, বল, মাথা খারাপ করিস না আমার। দুম করে চুমু খেয়ে দিল। তারপর আমি ছুটে পালিয়ে গেছি। অগ্নুৎপাতের মতো ফুটে উঠল রঞ্জন। তানিয়ার বাহু ধরে টেনে ঠোঁটে ঠোঁট দিয়ে শুষে নিল প্রায়। কেমন লাগলো চুমু খেয়ে? খুব ভালো লেগেছে না? অস্ফুটে আওড়ে যাচ্ছিল রঞ্জন। তানিয়ার কিছু বলার সুযোগ ছিল না। তারপর তানিয়ার টেপ জামা খুলে সারা শরীর কামড়ে চুমুতে ভরিয়ে দিতে থাকলো। নিজের শরীরকে ঢেলে দিল ওর শরীরে। তানিয়া বাধা দিল না। আনত লতার মতো সঁপে দিল নিজের সবটা। শরীর খেলা সাঙ্গ হলে রঞ্জন তানিয়ার বুকে মাথা রেখে বলল, ভালো লেগেছে তো? তানিয়া রঞ্জনকে আরো গাঢ়ভাবে জড়িয়ে বলল, বিয়ের আগে এসব করা ঠিক? রঞ্জন ততদিনে দুনিয়াদারি একটু বেশি বুঝে নিয়েছে। তানিয়ার মাথায় একটা চুমু খেয়ে বলেছিল, ধরে নে এখনই আমাদের বিয়ে হয়ে গেল। এর চেয়ে বেশি বিয়ে আমাদের আর হবে না। তানিয়া অবশ্য তার চেয়ে বেশি বিয়েই হয়েছিল। জল সওয়া, দধিমঙ্গল, গায়ে হলুদ, কন্যাদান, সিঁদুরদান, সপ্তপদীপ, বাসররাত, কনকাঞ্জলি, আংটি খেলা, বধূবরণ, কালরাত্রি, ভাত কাপড়, বৌভাত, ফুলসজ্জা নিয়ে একটা গোটা আস্ত বিয়ে। যদিও রঞ্জনের সঙ্গে নয়। তানিয়ার 18 বছর 3 মাস বয়সে তানিয়ার মা রঞ্জনকে ডেকে জানালো পাত্র নির্বাচন হয়ে গেছে। 4 মাস পরে বিয়ের দিনও ঠিক হয়ে গেছে। এও জানালো, তোমাকে কিন্তু কাজটা উতরে দিতে হবে, ওর বাবার যা শরীরের অবস্থা। তানিয়া তখন সাবালিকা, মাধ্যমিকটাও টেনে টুনে পাশ করেছে। তানিয়ার মাকে বলার মতো আর কোনো যুক্তি রঞ্জনের কাছে পড়ে নেই। যে কথা বলার আছে সেটা তো কহতব্য নয়। রঞ্জন কিংকর্তব্য বিমূঢ় হয়ে বিয়ের রান্নার ঠাকুর ঠিক করলো, প্যান্ডেলের লোক ডাকা, পুরুত মশাইয়ের সঙ্গে দর কষাকষি সবকিছুই করলো। বিয়ের 3 দিন আগে তানিয়ার কাছে এসে ভেঙে পড়েছিল। এত তীব্র প্রবলভাবে চিৎকার করে কেঁদেছিল যে পাশের ঘর থেকে তানিয়ার বাবা মা অবশ্যই শুনতে পেয়েছিল। একটাই কথা বলে যাচ্ছিল তানিয়া, তুই কিছু করবি না বাবুয়া, সব শেষ হয়ে যাচ্ছে, তুই কিছু একটা কর। তানিয়া কেঁদে কেঁদে অবশ্যই বলেছিল, এতদিন তো তুমি সব করেছো, আমায় তো কিছুই করতে দাওনি, আমি কি করতে পারি বলো? সেদিনের পর ও বাড়িতে যায়নি রঞ্জন। বিয়ের দিন তানিয়া আর রঞ্জন দুজনেই আত্মহননের চেষ্টা করেছিল আলাদা আলাদা ভাবে, কিন্তু পারেনি। ব্যর্থ আত্মহননের কথা কেউ জানতে পারে না, তাই সে কথাও কেউ জানেনি। তানিয়ার বিয়ের পর পাড়ায় একজনের মারফত রঞ্জন জেনেছিল তানিয়ার বিয়েতে 50,000 নগদ পণ দিতে হয়েছিল। এও জানতে পারে তানিয়ার বাবার চাকরি যাবার পর প্রভিডেন্ট ফান্ডের টাকায় তাদের কষ্টে সৃষ্টে সংসার চলত। রঞ্জন অঙ্ক কষে দেখেছিল রঞ্জনের দেওয়া টাকাটা আসলে পণের জন্যই জমানো ছিল। সেদিন রঞ্জনের রাগ হয়েছিল তানিয়ার মা বাবার ওপর এবং সর্বোপরি নিজের ওপর। তানিয়ার ওপর রাগ হয়নি একটুও।
তানিয়ার ওপর রাগ হয়েছিল বিয়ের 1 বছরের মাথায় তানিয়া যখন ছেলে কোলে হাজির হয়েছিল রঞ্জনের বাড়িতে। রঞ্জন কিছুটা অবাক হয়েছিল যখন ছেলেকে রঞ্জনের সামনে ধরে তানিয়া বলেছিল, ছেলের মুখ দেখো, তোমার মতো দেখতে হয়েছে না? কি যাতা বলছিস? সত্যি কথা, এ তো তোমারই ছেলে। তোর মাথা খারাপ হয়ে গেছে তানিয়া? ও যখন আমার সঙ্গে করে তখন আমি চোখ বুঝে শুধু তোমার কথাই ভাবি। বিশ্বাস করো, এই ছেলে তোমার। এক্ষুনি বাড়ি যা তানিয়া, এ বাড়িতে আর আসবি না কখনো। এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা বুক রিলিজের অনুষ্ঠান। কৌস্তব দাশগুপ্তের শরীর শরীর মন বুক রিলিজ অনুষ্ঠান যেমন হয় সেরকমই, বইয়ের থেকে কিছুটা পাঠ, তারপর আলোচনা সভা, সবই এখানে হয়েছে। কিন্তু আমার একটা নস্টালজিক ব্যাপার জড়িয়েছিল এই বুক রিলিজে। স্বস্তিকা এসছিল। স্বস্তিকার সঙ্গে আমার প্রথম আলাপ হয় আমার ভাইয়ের তৈরি করা চিটাগং সিনেমার প্রিমিয়ারের পরে। ডিকেসিতে একটা ছোট্ট পার্টি হয়েছিল সেইখানে। আর সেই পার্টিতে আরেকজনের সঙ্গেও আলাপ হয়, সে হলো অনীক দত্ত। আমি তখন অনীক দত্তর ভূতের ভবিষ্যৎ দেখে অনীক দত্তের বিরাট ফ্যান। স্বস্তিকার সঙ্গে এর পরেও কয়েকটা ইভেন্টে আমার দেখা হয়েছে, কিন্তু সেভাবে কথা হয়নি। একটা কথা তো মনেই আছে, সেটা হলো ইন্ডিয়ান মিউজিয়ামে একটা বুক রিলিজের অনুষ্ঠানে এসেছিল, কিন্তু এত ভিড় ছিল আমি আর কথা বলিনি। অনীক দত্তের সঙ্গেও আমার বেশ কয়েকটা অনুষ্ঠানে দেখা হয়েছে। এই কিছুদিন আগেই সায়রা শাহ হালিমের বুক রিলিজ কমরেডস অ্যান্ড কামব্যাকস, তার অনুষ্ঠানে আমার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, বেশ অনেকক্ষণ ধরেই কথা হয়েছে। আমি সেই নিয়ে একটা ইউটিউবে একটা পোস্টও করেছি। আমি না হয় সেটার লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। কৌস্তব ওর বই থেকে একটা গল্পের কিছুটা পাঠ করলো এবং ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় আপনারা চেষ্টা করবেন বইটা কিনে পড়তে, মনে হয় আপনাদের ভালোই লাগবে।